লে মিজারেবল নামটা শুনলেই কিন্তু মাথায় চলে আসে মঞ্চের ঝলমলে আলো আর সেই সব অসাধারণ গান, তাই না? কিন্তু এই বিখ্যাত মিউজিক্যালের আড়ালে লুকিয়ে আছে ১,৫০০ পৃষ্ঠার এক বিশাল উপন্যাস, ভিক্টর হুগোর লেখা। এটা আসলে একটা গভীর সমুদ্রের মতো গল্প, যা শুধু গানে আটকে নেই। তো চলুন আজ আমরা সেই সমুদ্রের গভীরে ডুব দিই। আর এই যাত্রা শুরুতেই লেখক ভিক্টর হিউগো নিজেই যেন আমাদের পথ দেখাচ্ছেন। ভাবুন তো, ১৮৬২ সালে লেখা এই কথাগুলো আজও কতটা সত্যি। কারণ হুগো শুধু একটা গল্প বলতে চাননি, তিনি আসলে এমন একটা আয়না তৈরি করতে চেয়েছিলেন যেখানে সমাজ তার নিজের হাতে তৈরি করা দারিদ্র্য, অবিচার আর অজ্ঞতার ক্ষতগুলো স্পষ্ট দেখতে পাবে। আর এখানেই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা চলে আসে। মানে ১৯ শতকের ফ্রান্সের পটভূমিতে লেখা একটা গল্প কিভাবে আজকের দিনে সামাজিক ন্যায়, আইন আর মানবিকতার মতো জটিল বিষয়গুলোকে এতটা প্রভাবিত করতে পারে। চলুন এর উত্তরই খোঁজা যাক। দেখুন, হুগোর লক্ষ্যটা কিন্তু অনেক বড় ছিল। তিনি শুধু ফরাসিদের জন্য লেখেননি, তিনি তার প্রকাশককে বলেছিলেন এই বইটা সবার জন্য। কারণটা খুব সহজ, সামাজিক সমস্যা তো কোনো দেশের সীমানা মানে না, তাই না? যেখানেই মানুষ অজ্ঞতা আর হতাশার শিকার, এই বইটা ঠিক সেখানেই প্রাসঙ্গিক হয়ে ওঠে। আর এই বিশ্বজনীন আবেদনের মূল কারণ হল এর কেন্দ্রীয় থিমটা। হুগো নিজেই বলেছেন এই পুরো উপন্যাসটা আসলে একটা লম্বা যাত্রা, অন্ধকার থেকে আলোর দিকে, অবিচার থেকে ন্যায়ের দিকে, এক কথায় বললে নরক থেকে স্বর্গের দিকে এগিয়ে যাওয়া। এই যাত্রাপথটাই আমাদের একটা নৈতিক কম্পাসের মতো কাজ করে। এই বিশাল যাত্রার একেবারে কেন্দ্রে রয়েছে জা ভালজা নামের একজন মানুষ। তার গল্প আমাদের এমন এক বিচার ব্যবস্থার মুখোমুখি করে যা একবার কাউকে অপরাধী বলে ছাপ দিয়ে দিলে তাকে আর সাধারণ মানুষ হিসাবে দেখতেই চায় না। জ ভালজাংকে জেলে কাটাতে হয়েছিল ১৯টা বছর। একবার ভাবুন তো, ১৯ বছর একটা মানুষের জীবনের প্রায় ১/৪ সময়। কিন্তু তার অপরাধটা ঠিক কী ছিল? হ্যাঁ, ঠিকই শুনছেন, অপরাধটা ছিল মাত্র এক টুকরো রুটি। এই সামান্য চুরির জন্য তার মূল শাস্তি হয়েছিল ৫ বছর, আর বারবার জেল থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে সেই শাস্তিটা বেড়ে গিয়ে দাঁড়ায় ১৯ বছরে। হুগো এখানেই আমাদের সামনে প্রথম প্রশ্নটা ছুড়ে দেন, আইন আর ন্যায় বিচার কি সবসময় একই জিনিস? আর মুক্তির পরেও কিন্তু তার শাস্তি শেষ হয় না। তার হলুদ পাসপোর্টটা তাকে সবসময় একজন প্রাক্তন কয়েদি হিসেবে চিনিয়ে দেয়। আর এর ফলে কেউ তাকে কাজ দেয় না, আশ্রয়ও দেয় না। সমাজই যেন তাকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল। ঠিক যখন ভালজা মানবতা থেকে প্রায় বিশ্বাস হারিয়ে ফেলেছে, তখনই তার দেখা হয় বিশপ মিরিয়েলের সাথে। ভালজা বিশপের বাসা থেকে রূপোর বাসন চুরি করে পালায়, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। তখন বিশপ পুলিশকে বলেন যে, আরে না, ওগুলো তো আমি ওকে উপহার দিয়েছি। বিশপের এই কথাগুলোই ভালজানের জীবনটাকে পুরোপুরি বদলে দেয়। এই নিঃস্বার্থ দয়া তাকে একটা নতুন জীবনের দিকে ঠেলে দেয়। শুরু হয় তার প্রায়শ্চিত্তের এক দীর্ঘ যাত্রা। সত্যি বলতে এই মুহূর্তটাই কিন্তু পুরো উপন্যাসের ভিত্তি। কিন্তু জানেনই তো, অতীত সহজে পিছু ছাড়ে না। ভালজার এই নতুন জীবনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ইন্সপেক্টর জাবের, আইনের একনিষ্ঠ পূজারী। এই স্লাইডটা তাদের দুজনের সংঘাতকে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এটা কিন্তু কোনো ব্যক্তিগত লড়াই নয়, বরং দুটো ভিন্ন দর্শনের লড়াই। একদিকে ভালজা, যিনি বিশ্বাস করেন মানুষ বদলাতে পারে আর আইনের উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে ভালো করা, মানে আইনের আত্মা। আর অন্যদিকে জাবের, যে আইনের প্রত্যেকটা অক্ষরকে আঁকড়ে ধরে থাকে। তার কাছে যে একবার অপরাধী, সে সারা জীবনই অপরাধী। জাবেরের এই কঠোর মনোভাবের কারণটা কিন্তু তার অতীতে লুকিয়ে আছে। সে নিজেই এক কয়েদির সন্তান, তার জন্ম হয়েছিল জেলের ভেতরে। তাই সে সমাজ থেকে নিজেকে আলাদা করতে আইনকে আঁকড়ে ধরেছিল। আইনই ছিল তার ধর্ম, তার কাছে আইন ভাঙার কোনো ক্ষমা নেই। তাদের এই দ্বন্দ্বটা চরমে ওঠে তখন, যখন ভালজা জাবেরকে মেরে ফেলার সুযোগ পেয়েও তাকে ছেড়ে দেয়। একজন অপরাধীর কাছ থেকে পাওয়া এই দয়া জাবেরের সাদাকালো পৃথিবীকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দেয়। জাবের এটা মেনে নিতে পারে না যে আইন সবসময় ন্যায় বিচারের সমান নয়। যে সিস্টেমটাকে সে সারা জীবন ধরে রক্ষা করেছে, সেই সিস্টেমের সীমাবদ্ধতা তাকে ভেতর থেকে একেবারে শেষ করে দেয়। এই মানসিক দ্বন্দ্বটা সহ্য করতে না পেরে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আচ্ছা, ভালজা আর জাভেলের গল্পের পাশাপাশি হুগো আমাদের ১৯ শতকের প্যারিসের সেই সব মানুষদের সাথেও পরিচয় করিয়ে দেন যাদের কথা সাধারণত কেউ বলে না। এই মিজারেবল বা হতভাগ্যদের দলে কিন্তু শুধু গরিব শ্রমিক বা অনাথ শিশুরাই নেই,
আছে সেই সময়ের আদর্শবাদী ছাত্ররাও, যারা একটা বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন দেখত। উপন্যাসের ভূমিকাতেই হুগো তার উদ্দেশ্যটা পরিষ্কার করে দিয়েছিলেন। তিনি আসলে যুগের 3টে প্রধান সমস্যাকে তুলে ধরতে চেয়েছিলেন: দারিদ্র্যের কারণে পুরুষের অধপতন, অনাহারে নারীর সর্বনাশ আর অন্ধকারে শৈশবের অবহেলা। আর এই সমস্যাগুলোকেই তিনি বিভিন্ন চরিত্রের মাধ্যমে জীবন্ত করে তুলেছেন। যেমন ধরুন ফ্যান্টিনের গল্প, একজন সাধারণ কর্মজীবী নারী যে সমাজের অবিচারের শিকার হয়ে সবকিছু হারায়। তার সন্তান কোসেতকে মানুষ করার জন্য সে নিজের চুল, দাঁত, এমনকি শেষের শরীরটাও বিক্রি করতে বাধ্য হয়। সে সমাজের নিষ্ঠুরতার এক করুণ প্রতিচ্ছবি। আর ফ্যান্টিনের মেয়ে কোসেত, যার শৈশবটাই যেন চুরি হয়ে যায়। যে বয়সে ওর খেলাধুলা করার কথা, সেই বয়সে ওকে এক নিষ্ঠুর সরাইখানায় পরিচারিকার কাজ করতে হয়। কোসেতের মাধ্যমে হুগো দেখান কিভাবে দারিদ্র্য আর অবহেলা একটা শিশুর নিষ্পাপ জগৎকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। এবার চলুন দেখি এই ঐতিহাসিক উপন্যাসটা কেন আজও এত শক্তিশালী, এত প্রাসঙ্গিক, কিভাবে এটা আইন আর সামাজিক বৈষম্যের আধুনিক আলোচনাতেও নিজের জায়গা করে নেয়। হুগো খুব স্পষ্টভাবে দেখিয়েছেন যে দারিদ্র্য বা অপরাধ কোনো দৈব অভিশাপ নয়, বরং এটা এমন এক সামাজিক ব্যবস্থার ফল যা মানুষের জন্য কৃত্রিমভাবে নরক তৈরি করে। এই বইটা আসলে সেই সিস্টেমের বিরুদ্ধেই এক জোরালো প্রতিবাদ। মজার ব্যাপার হল, আধুনিক সমাজবিজ্ঞানীরা হুগোর এই পর্যবেক্ষণকে একটা নামও দিয়েছেন, পুনিটিভিজম অফ মিজেরি। বাংলায় বলা যেতে পারে দুর্দশার শাস্তিবাদ। এর সহজ মানে হল এমন এক বিচার ব্যবস্থা যা গরিব আর প্রান্তিক মানুষদের ছোটখাটো অপরাধের জন্যও কঠোর আর অসামঞ্জস্যপূর্ণ শাস্তি দেয়। ঠিক যেমনটা হয়েছিল জভালজার সাথে, একটা রুটির জন্য ১৯ বছর জেল। আর ঠিক এই কারণেই অনেক বিশ্লেষক লে মিজারেবলকে গুরুতরভাবে সমসাময়িক বলে মনে করেন, কারণ ভালজাও, ফ্যান্টিন বা জাবেরের যে নৈতিক সংকট, তা আজও আমাদের বিচার ব্যবস্থা আর সমাজে রোজই ঘটছে। হুগো আমাদের শিখিয়েছেন সমাজের সবচেয়ে নিচের স্তরে থাকা মানুষদের জীবনের দিকে তাকাতে। তাই এই আলোচনার শেষে প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। আমাদের সময়ে আমাদের চারপাশে সেই হতভাগ্যরা কানা, যাদের গল্প আমরা হয়তো শুনতেই পাই না।